আচ্ছা, তাহলে দেখে নাও ক্লাস 11। হ্যাঁ, তোমরা নতুন কারা কারা এসছো হাত তোলো। আজকে এসছো? আজকে। আচ্ছা, তোকে তো আমি চিনি। হ্যাঁ, আমাদের সিলেবাস যারা আজকে প্রথম ক্লাস করবে, অনলাইনে ক্লাসেস করছো, অনেকেই তোমরা ভর্তি হয়েছো। অ্যাপ্রক্সিমেটলি তোমাদের গ্রুপে দেখতে পেয়েছি বেশ অনেক স্টুডেন্ট, কত বলা যাবে না এদের সামনে। তো যারা নতুন ক্লাস তাদের কিন্তু ব্যাকলগ ক্লিয়ার করতে হবে। কালকে গ্রুপে আমি একটা ভিডিও দিয়েছি, বলেছি ওই ভিডিওটা দেখতে, কারণ এখন সেমিস্টার পদ্ধতিতে এমন সিচুয়েশন যে আমি যদি পুরনো পড়ায় ফিরে যাই তাহলে আমি নতুন পড়ে এগোতে পারবো না। কারণ দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ কমপ্লিট করতে করতে আমাদের এতদিন সময় লাগছে। তো যদি আমি আবার রিভিশনে যাই তাহলে আমার কখনোই কোনো সিলেবাস কমপ্লিট হবে না। আর আই এম ভেরি সরি যারা মনে করেছো পাশ করে নি তারপরে পড়তে যাব, এখন কম্পিউটারটা শিখে নি, এখন যাব না, দুদিন পরে যাব, তাদের কিন্তু কিচ্ছু হবে না। 11-এ ফেল করবে, আবার 4 থেকে 6 হাজার টাকা প্রক্সি দেবে। 4 থেকে 6 হাজার টাকা প্রক্সি দেওয়া মানে স্কুলের স্যাররা কিন্তু বেশ রেগে আছে। তোমাদের প্রত্যেকটা মানে স্যাররা রেগে আছে বর্তমান পরিস্থিতির ওপরে, যখন তখন তাদের চাকরি চলে যাচ্ছে। সুতরাং তো তোমাদের কিন্তু পরীক্ষায় রেজাল্ট কোশ্চেন যখন করবে বেশ কঠিন করবে। আর আজকে আমি বলবো যে কেমন ধরনের প্রশ্ন হয়, একদম জেরক্স দিয়ে যারা অনলাইন ক্লাসেস করছে তাদের স্ক্রিনের উপরে বুঝতে পারবে। আর তোমাদের জন্য চেষ্টা করছি এখানেও একটা স্ক্রিনের ব্যবস্থা করতে, এতে করে আমিও তোমাদেরকে স্ক্রিনে দেখাতে পারি। ঠিক আছে, দেখো আমি আমার পড়ানোর লেভেলটা ঠিকঠাক রাখার চেষ্টা করব। তোমরা তোমাদের জায়গা থেকে এই ব্যাচ ভরিয়ে লাভ নেই, যেন এই ব্যাচটা ভালো মানুষ বা ভালো স্টুডেন্টে ভর্তি থাকে। অ্যাটলিস্ট ভালো মানে পড়াশোনায় শুধু ভালো না, তার সব দিক থেকে ভালো হতে হবে। আর রেজাল্টটা ভালো করো, সারা বছর সময় পাবে। আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যে ওদের টেনশান হচ্ছে তোমাদেরও কিন্তু একই রকমভাবে টেনশান হবে। লাইফে একটা সুযোগ গেছে, মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকে একটু পড়াশুনো করলেই স্টার পাওয়া যায়, একটু পড়াশুনো করলে কোনো ব্যাপারই না। 40-এ 40 তো ফার্স্ট সেমেই পাওয়া যাবে, মানে 40টা এমসিকিউ থাকবে, তাদের 40-এ 40 পাওয়া যায়। আর সেকেন্ড সেমে থাকবে, মনে রাখো, নন টেক্সচুয়াল গ্রামার এবং SAQ 3 নম্বরের, আর ব্রড কোশ্চেন থাকবে 5 নম্বরের। তো 3 নম্বর আর 5 নম্বর ব্রড কোশ্চেন তোমাকে একা একা লিখতে হবে, কারণ প্রথম দিক বুঝতে পারছো, মানে তোমরাই প্রথমই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে যেখানে সেমিস্টার পদ্ধতি রয়েছে। সুতরাং স্যারদের কাছে প্রশ্ন করবার জন্য সব কিছুই আছে। তার মানে এখানে এরকম নেই যে আমরা যে ওই প্রশ্নটা ওই সালে এসেছিল, মাস্টারমশাইরা কমন বা সাজেশন কি করে দেয়, সালের প্রশ্নটাকে বেস করে দেয়, যে 2016 সালে এটা আসছে, 17-তে 18-তে এভাবে এসছে, তাহলে এটা হয়তো 25-এ আসতে পারে, তাই তো? কিন্তু ওদের কাছে তো কোনো ব্ল্যাঙ্ক, মানে সবই আসবে পরীক্ষায়, তাই তো? তাহলে পড়া কটায়, পড়াটা কটায়, তা তুমি এসছো কটায়? লাস্ট ওয়ার্নিং, আমি কিন্তু এই যে সীমানা আছে, বর্ডার পার করতে দেবো না। সিরিয়াসনেস ধীরে ধীরে স্টুডেন্টদের মধ্যে হারিয়ে যাচ্ছে। একটা ছেলে কতটা সিনসিয়ার হতে পারে, একটা মেয়ে কতটা সিনসিয়ার হতে পারে, দেখো ফার্স্ট বয়কে দেখে। যেমন সে বাংলায় সাবলীল, তেমন সে ইংরেজিতেও সাবলীল। কে বলে বাংলা মিডিয়ামে পড়াশুনো করলেই শুধু পড়াশুনো হয় না, ইংলিশ মিডিয়ামে পড়বো? ট্রেন্ড হয়ে গেছে এখন। বাবা মা বুঝুক আর না বুঝুক, খাক বা না খাক, ছেলে বা মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতেই হবে। ওই যে অফিসে বলতে পারি না অফিস কলিগকে যে আমার ছেলে বা মেয়ে বাংলা মিডিয়ামে পড়ে, কারণ তার অফিসের কলিগও তো সবাই ইংলিশ মিডিয়ামে দিয়েছে। ওই যে স্টাইল মেনটেন করতে হবে তো। আর গজিয়ে উঠছে লাগাত, মানে গাদা গাদা ইংরাজি মিডিয়াম স্কুল। কেন চন্দ্রচূড় সের পারেন ইংরেজি বলতে? তুমিও চেষ্টা করলে তুমি ইংরেজি বলতে পারবে। ডিসিপ্লিনড হতে হবে। যাই হোক, লেট দেম অ্যাসাইড। আজকে আমরা কী করবো, ফ্রেজ পার্টিসিপল অ্যান্ড জিরান্ডের আমি পুরো ডিটেল আলোচনা করেছি। পার্টিসিপেলের জন্য একদিন আলোচনা করেছিলাম, মনে আছে তো মিলি? তোমরা কারা কারা ছিলে সেই ক্লাসে? পার্টিসিপেল অ্যান্ড জিরান্ড দুটো বুঝেছো। বাকি কারা ছিলে না একটু তারা হ্যান্ড রেজ করো, কারা কারা ছিলে না। আচ্ছা, কি করে ফেলেছে উন্নতি? কেন আসনি? ঘুরতে গেছিলে?
আজকে আমি আরেকবার বোঝাবো, ভয় নেই, কারণ গ্রামারটা তো মোটামুটি না বোঝালে চলবে না। তো খুব সহজ জিনিস, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমাদের টেক্সচুয়াল দেবে, আমি তবুও নন টেক্সচুয়াল প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, আমি একটুখানি তোমাদেরকে বলি যে গ্রামারে একদম বেসিক কনসেপ্ট, একদম বেসিক, খুবই বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আজ আমরা জিরান্ড আর পার্টিসিপেলের একদম বেসিক কনসেপ্টটা নেব এবং আমরা দেখব তারপরে প্র্যাকটিস শিটে প্র্যাকটিস করে আমরা জিরান্ড এবং পার্টিসিপেল চিনতে পারি কিনা। প্রত্যেকে পুরো ক্লাসটা মন দিয়ে করবে, সবার মনোযোগ যেন আমার কথার দিকে থাকে, আর আমি নিশ্চিত সবাই বুঝতে পারবে, কিছুই না। দেখো, আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করছি। ফার্স্ট ওয়ান ইজ পার্টিসিপল, সেকেন্ড ওয়ান ইজ জিরান্ড। যদিও জিরান্ড একটা ল্যাটিন শব্দ, কি শব্দ? এটা জিরান্ডাম থেকে এসছে, জানার দরকার নেই, কোনোদিন কোনো পরীক্ষায় দেবে না। আচ্ছা, এই দুটো নিয়ে কনফিউশন তৈরি হয়, এর পেছনে কারণ আছে। কারণটা কি? এই পার্টিসিপল তিন প্রকারের হয়। ক প্রকারের হয় বন্ধুরা? এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরেক হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড দেখতে এক। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড দেখতে এক, এই জন্য কনফিউজড হই আমরা। আমি এক্সাম্পল না দিলে আমি কখনোই বুঝতে পারবো না। খুব বেসিক জিনিস, সহজ জিনিস। ধরো আমি দুটো জিনিস লিখছি, আই স হিম রিডিং বুক। আমি তাকে দেখেছিলাম বই পড়তে, ঠিক? আরো একটা এক্সাম্পল দিচ্ছি, রিডিং ইজ আ গুড হ্যাবিট। ওকে, এই দুটো এক্সাম্পল একটু লক্ষ্য করলে এই দুটো জায়গায় আইনযুক্ত শব্দ রয়েছে, আছে কি না? তাহলে দুটোকে দেখতে একই রকম, এখানে কোনোটা পার্টিসিপল, আবার আরো একটা কি জিরান্ড। কি করে বুঝবো? খুব সহজ জিনিস, মনে রাখবে জিরান্ড কিন্তু একটা নাউন। জিরান্ড কি? একটি নাউন। মানে কে বা কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তরটা পেয়ে যাব। আর পার্টিসিপল কিন্তু ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। কি? ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে আমরা জানি, যদি বলি যে ইউ আর এ হ্যান্ডসাম বয়, তাহলে তুমি ছেলেটা কেমন? হ্যান্ডসাম। তাহলে হ্যান্ডসামটা এখানে কি? অ্যান অ্যাডজেক্টিভ, একটা বিশেষণ। খুব সহজ। এবার দেখি, আমি দেখেছিলাম তাকে বই পড়তে, তাহলে একটা কাজ কি চলছে, সে বইটা পড়ছিল, সেই সময় তাকে আমি দেখেছি, তাহলে এটা ভার্ব কন্টিনিউয়াস, তাহলে এটা হবে তোমার কি? পার্টিসিপল। আচ্ছা আচ্ছা, রিডিং ইজ আ গুড হ্যাবিট, বই পড়া হয় একটি ভালো অভ্যাস। তাহলে ভালো অভ্যাস কি প্রশ্ন করছি, কি উত্তর পাবো? কি? রিডিং। তাহলে এটা কি একটা নাউন, তাই না? তাহলে এটা হবে একটা জিরান্ড। ক্লিয়ার? এবার যদি কেউ আমায় বলে যে জানিস তো আমার বান্ধবী না, শি ইজ ফন্ড অফ রিডিং, জানিস তো আমার বান্ধবী না বই পড়তে খুব ভালোবাসে, ঠিক? তাহলে এইখানে বলো তো, এইখানেও আবার রিডিং আছে, এটা জিরান্ড, এটা পার্টিসিপল। ভেরি গুড। মনে রাখবে জিরান্ডের আগে, যদি জিরান্ডের আগেই সবসময় না, আবার এটা বুঝতে হবে, এটা তো একদম মনে রাখবে যে জিরান্ডের আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রেপোজিশন বসেছে, অফ বসুক, টু বসুক, ইন বসুক। তার মানে প্রেপোজিশনসের পরে যদি আইএনজি থাকে তাহলে সেটা জিরান্ড হবে। কি হবে? প্রেপোজিশনের পরে যদি আইএনজি থাকে তাহলে এক বাক্যে চিনে নেব সেটা কি হবে? জিরান্ড হবে। তাহলে আমি দুটো জিনিস এই লোকটি বোঝালেন, একটা হচ্ছে জিরান্ড, একটা পার্টিসিপল। জিরান্ড কি? নাউন, অনেকে বলে জেরান্ড, যাই হোক যা খুশি হবে। নাউন, নাউনকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাবো? যেমন দেখি, যদি বলি ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ,
আচ্ছা এখানে বলো তো এই ওয়াকিংটা কি, কে কে বলতে পারবে আগে আমায় বলো। হাঁটা হয় একটি ভালো ব্যায়াম, তাই প্রশ্ন করছি কি হয়, ভালো ব্যায়াম কোনটা, হাঁটা, তাহলে এটা কি নাউন, ঠিক। আচ্ছা যদি বলি আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি, তাহলে কি হবে, পার্টিসিপল হবে না, কেন হবে, আমি কাজ করছি, এটা তো নাউন নয়, তার মানে যেটা নাউন নয় সেটা পার্টিসিপল। আচ্ছা যদি বলি she called a boy while talking over phone, ওভার ফোন, সে একটি ছেলেকে ডাকলো যখন ছেলেটি ফোনে কথা বলছিল। টকিং ওভার ফোন মানে ফোনে কথা বলা। আচ্ছা খুব ভালো কথা, তাহলে এটা কি হবে, জিরান্ড না পার্টিসিপল? ভেরি গুড, কেন কথা বলছিল, কাজ করছিল, তাহলে ভার্ব টেন্স নতুবা কি অ্যাডজেক্টিভ। আমি বলতেই পারি ডু নট গেট ইন আর রানিং বাস, চলন্ত বাসে উঠো না, তাহলে বাসটা কেমন, এটা কি পার্টিসিপল না? তাহলে পার্টিসিপল ইদার কি হবে, ভার্ব কন্টিনিউয়াস হবে বা ভার্ব টেন্স হবে, নতুবা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাজ সিম্পল অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে লাইট, দিনের আলোর মতন স্বচ্ছ। তাহলে এইখানে মনে রাখবে হোয়াইলের পরে যখন টকিং বা যে কোনো আইএনজি বসছে সেটা কিন্তু ডেফিনেটলি কি হবে, পার্টিসিপল হবে এবং প্রেজেন্ট পার্টিসিপল হবে। এটুকুন খাতায় লেখো, তারপরে আমি আরও আসছি, আরও ক্লিয়ার করব, ক্লিয়ার কনসেপ্ট নেব, তারপরে প্র্যাকটিস করব, তার আগে করব না। লেখো, তুই এখানে বল। আচ্ছা এবার দেখো আমি ক্লিয়ার করবার জন্য এই যে এইদিকে তাকান ম্যাডাম, এইদিকে তাকান, পড়ায় মনটা এদিকে থাকবে না, অনেক হাসবার সময় পাবেন তো, এদিক তাকান, দেখুন এদিক তাকান। আমি কি বলছি, আমি দুটো এক্সাম্পল লিখবো। যদি বলি সিঙ্গিং আ সং আই জগড, জগড মানে কি জগ হাতে না বদনা হাতে, আই জগড অ্যালং। আচ্ছা এই একটা এক্সাম্পল লিখছি। 2 নম্বর এক্সাম্পল লিখবো, সিঙ্গিং সং appeases our mind। আচ্ছা এই দুটোতেই দেখো সিঙ্গিং সিঙ্গিং। আচ্ছা বলো তো সাধারণ বুদ্ধিতে কি বলে, কোনটা পার্টিসিপল কোনটা জিরান্ড? আচ্ছা আমি ধরো তোমাদের জায়গায় আছি, তো আমি কি করব, প্রথমে পার্টিসিপল বের করবার জন্য দেখবো যে কাজটা কি কেউ করছে, দেখি তো। সিঙ্গিং আ সং আই জগড অ্যালং, আচ্ছা গান গাইতে গাইতে আমি জগিং করছিলাম, ঠিক, কাজটা চলছে, একটা কাজ করছিলাম। এটা দেখি তো, সিঙ্গিং সং অ্যাপিজেস আওয়ার মাইন্ড, আচ্ছা আমাদের মনটাকে সন্তুষ্ট করে কি, গান, তাহলে এটা কি জিরান্ড, এটা পার্টিসিপল, কিছু নেই এর মধ্যে, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আমি মনে রাখবো যদি আইএনজি যুক্ত শব্দের আগে প্রেপোজিশনস থাকে তাহলে সেটা নিঃসন্দেহে জিরান্ড, কিন্তু সব ক্ষেত্রে থাকবে না, কারণ জিরান্ড কি একটি নাউন। তাহলে এই গেল প্রেজেন্ট পার্টিসিপল। ও বন্ধু শুনতে পাচ্ছ, এটা গেল কি প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসবো একটু, এটা মুছবো, আচ্ছা তাহলে এই পাশ থেকে মুছছি। যারা ক্লাস 11 নতুন ক্লাসেস করছো, ক্লাসটাকে ভালোবাসো, এমনি ভালো লাগবে। সারা বছর আমি তাদের মুখ দেখিনি, শুধু অনলাইন ক্লাসেস করেছে, তাই ভালো রেজাল্ট করেছে। আচ্ছা যাই হোক, আজকে রেজাল্টে আই এম প্রিটি মাচ ইন্টেন্স, তো দেখা যাক কি হয় রেজাল্ট। এবার একটুখানি পারফেক্ট পার্টিসিপল করব। কি করব, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল দেখতে দু রকম হয়, কেমন হয়, একরকম দেখতে হবে বিং টায়ার্ড, হি টুক রেস্ট, একটু বুঝবে। আরেকটা হতে পারে হ্যাভিং বিন ডিসিভড বাই হিজ ফ্রেন্ড, হি
কমিটেড সুইসাইড, দুটো দিন। এতদিন আমরা জানতাম পারফেক্ট পার্টিসিপলে হ্যাভিং আসে অথবা বিং আসে। এখন আমরা দেখছি অনেক জায়গায় হ্যাভিং বিনও এসছে। কোথায় হ্যাভিং বিন আসবে? সিম্পল জিনিস, ভয় পাওয়ার কিছু নেই। যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে সেখানে কি হবে? হ্যাভিং বিন হবে। আর যদি অ্যাক্টিভ ভয়েস হয় বিং হবে নয় হ্যাভিং হবে। ঠিক আছে? হ্যাভিং সেড দিস হি লাফড। তাহলে পারফেক্ট পার্টিসিপল দেখতে কেমন হয়? এইরকম দেখতে। কেমন দেখতে? বিং থাকবে, নয় হ্যাভিং বিন থাকবে, নয় হ্যাভিং থাকবে। এবার প্রশ্ন যে স্যার কোথায় হ্যাভিং বিন বসছে? বসছে কোথায়? যদি প্যাসিভ হয়। আর যদি অ্যাক্টিভ হয় হ্যাভিং। আর যদি ওয়াজওয়ার থাকে তাহলে এটা বিং হয়ে যাচ্ছে। আমরা করেছি গ্রামার, মনে করে দেখো। আলটিমেট বিং টায়ার্ড মানে কি? হি ওয়াজ টায়ার্ড ছিল কথাটা, তাই না? তাহলে হি ওয়াজ টায়ার্ডটাকে আমি কি করেছি? বিং টায়ার্ড। আর হ্যাভিং বিনটা কেন এসছে? হি ওয়াজ ডিসিভড। হি ওয়াজ ডিসিভড, সে প্রতারিত হয়েছিল তার বন্ধুর দ্বারা। এই ওয়াজের জায়গায় কি এসছে? হ্যাভিং বিন। কখন এসছে? যখন সেটা প্যাসিভ হয়েছে। কি হয়েছে মা? প্যাসিভ। ইংরেজি গ্রামার তোমার একটুখানি ধারণার প্রয়োজন আছে। চট করে একদিন এসে ইংরেজি গ্রামার আমি বুঝবো, ভীষণ ভালো বুঝে যাব, অসম্ভব। কারণ এই পার্টিসিপল বুঝতে গেলে তোমাকে পুরো পার্টস অফ স্পিচের খুব সুন্দর সেন্স থাকা প্রয়োজন, তাহলে তুমি পারবে না। আর সেই অনেক স্টুডেন্ট দেখেছি, আমার সামনে বসাও না, তোমার যেই স্টুডেন্ট হোক, যদি আমি প্রমাণ করতে না পারি যে ঠিক আছে তার ইংরেজি লেভেল কোথায় আছে, আমি বলে দেবো। আমি কি বলছি এইটুকুনি, এইটা দেখো ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই। দেখো প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি থাকে, ভার্ব হয়, এটা কিন্তু ক্লিয়ার। কিন্তু এইখানে আবার দেখো টুনি কনফিউশন তৈরি হচ্ছে অল্প অল্প করে। কেন হলো? কি হলো? বাবা পারফেক্ট পার্টিসিপল দেখতেই এইরকম। কেমন দেখতে? বিং দিয়ে, হ্যাভিং দিয়ে, নতুবা হ্যাভিং বিন দিয়ে। হ্যাভিং বিনটা কখন আসে? যখন প্যাসিভ হয়। প্যাসিভ মানে কি? হি ওয়াজ ডিসিভড বাই হিজ ফ্রেন্ড, সে তার ভাইয়ের দ্বারা বা তার বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছে, প্যাসিভ না? তখন কি হবে? হ্যাভিং বিন। আর যদি এমনি নর্মাল হয়, যেমন হি ওয়াজ টায়ার্ড, এটা কি প্যাসিভ? যেন বিং হয়েছে। আর যদি বলি হি স দ্য ম্যান, তাহলে তো দেখেছে, তাহলে হ্যাভিং সিন দ্য ম্যান। সিম্পল জিনিস। তাহলে দেখতে পারফেক্ট পার্টিসিপল এরকমই হয়। আর পাস্ট পার্টিসিপল তো খুবই সোজা। যদি বলি হি ইজ আ ট্রেইনড নার্স, ট্রেইনড ডক্টর। আচ্ছা, তাহলে সে একজন প্রশিক্ষিত ডাক্তার। তাহলে ডাক্তারটা কেমন? তো দেরি কেন? 7:30 তুমি পরে জানতে। কার? রাখো রাখো, এখানে রাখো, তুমি যাও, এখান দিয়ে এখান দিয়ে চলে যাও। আচ্ছা, আবার দেখো, ভালো করে দেখো। বলছে হি ইজ আ ট্রেইনড ডক্টর, সে ডাক্তারটা কেমন? প্রশিক্ষিত। তাহলে এই যে ট্রেইনড, রিতম, এই যে ট্রেইনটা, তাহলে ডাক্তারটার পরিচয় দিচ্ছে। সব ডাক্তার কি প্রশিক্ষিত হয়? এই জন্য মরছে সবাই। তাহলে হি ইজ আ ট্রেইনড ডক্টর, তাহলে ডাক্তারটা কেমন? তাহলে প্রেজেন্ট পার্টিসিপলে আইএনজি থাকে, খুব ভালো কথা। পারফেক্ট পার্টিসিপলে কি থাকে? হ্যাভিং থাকবে, নয় বিং থাকবে, নয় হ্যাভিং বিন থাকবে। ক্লিয়ার? আর পাস্ট পার্টিসিপলে কি থাকবে? ইডি অথবা টি যুক্ত ভার্ব থাকবে। দেখো তাই আছে, হি ইজ আ ট্রেইনড ডক্টর। ঠিক আছে? আই গট আ সাবমিটেড রিপোর্ট, তাহলে কেমন রিপোর্ট পেয়েছি? সাবমিটেড। ইউ গেভ মি আ রিটেন অ্যান্সার, অ্যান্সারটা কেমন? রিটেন। ক্লিয়ার করতে পেরেছি? কি হয়েছে? দাঁড়াতে বলো, যে ডাকছে পড়ানোর সময় নয়, পরে কথা বল। তাহলে হি ইজ আ ট্রেইন ডক্টর, তাহলে ডাক্তারটা কেমন? এরকম। তাহলে দেখো ইডিযুক্ত ভার্ব হলো, মানে একটা ইডিযুক্ত শব্দ তৈরি হয়, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়েছে। তাহলে এটা কি হলো? এবং এটা একটা কি? পার্টিসিপল। আচ্ছা, তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, আমি কি করতাম? আমি বোঝার চেষ্টা করতাম আমার চালকটি কি বলছে, যে পার্টিসিপল বস ক প্রকার, একটু জোরে বলি। কি কি? পাস্ট আর পারফেক্ট। আচ্ছা, পারফেক্ট চেনা সব থেকে সোজা, একটু ভেবে দেখো তো, সব থেকে সহজ না? হ্যাভিং, হ্যাভিং বিন, বিন, বিং, ইজি। তো পারফেক্ট নিয়ে ভেবে লাভ নেই।
হ্যাভিং বিন কখন হচ্ছে? যখন প্যাসিভ হচ্ছে। আচ্ছা একটু ভাবি, ব্যাস ক্লিয়ার। প্রেজেন্ট পার্টিসিপল কখন হচ্ছে? যখন কাজটি চলছে বা অ্যাডজেক্টিভ হিসেবে আইএনজি থাকবে। পাস্ট পার্টিসিপল কি? আরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা করিনি? ডু, ডিড, ডান, গো, এন্ড, গান করেছি না? এই যে লাস্টের ফর্মটাকে কি বলা হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম বলে, করেছি। আর জিরান্ড কি বললো? আচ্ছা জিরান্ড তো নাউন। ভাটকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে? যেমন ওয়াকিং ইজ আ গ্রেট এক্সারসাইজ। কি হয় গ্রেট এক্সারসাইজ? ওয়াকিং, বেরিয়ে আসবে। সিঙ্গিং ইজ মাই হবি। আমার হবিটা কি? সিঙ্গিং। আই স হিম সিঙ্গিং, চেঞ্জ হয়ে গেল। আমি তাকে গান গাইতে, সে যখন গান গাচ্ছিল তখন তাকে দেখেছিলাম। তাহলে কি হবে এইটা? প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আশা করছি আজকের পর থেকে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে কোনো রকম তোমাদের সমস্যা থাকবে না। তোমাদের প্রত্যেককেই একটা প্র্যাকটিস শিট দিয়েছি। সেই প্র্যাকটিস শিটটায় তোমরা প্রথম 20টা এক্ষুনি করবে। প্রথম 20টা চেষ্টা করো, তারপরে আমি আসছি। শুধু কাজ তলায় দাগানো আর কোনটা পার্টিসিপল লেখা, তলায় দাগানো কোনটা জিরান্ড লেখা। ঠিক আছে, লেখো। সবাই কি শুরু করবো? সত্যি তুই চলে আয় এখানে, চলে আয়। যারা তুই চলে চলে তুই চলে চলায় চলায় এখানে বসে থাক চুপ করে। আচ্ছা শুরু করা যাক নাকি? তোমার নাম কি? হীরক সরকার। ওরকম চেনা চেনা লাগছে। তোর দিদি, বোন, ভাই কেউ পড়তো আমার কাছে? বোন পড়তো, কি নাম রে? ও আচ্ছা। তাহলে আমরা কি বলছি যে জিরান্ড এবং পার্টিসিপলের যদি একদম ক্লিয়ার কনসেপ্ট থাকে, খুব সহজ জিনিস কিন্তু বলেছি। কি বলেছি? যে জিরান্ড বস নাউন হয় আর পার্টিসিপল হয় ভার্ব টেন্স, মানে কোন একটা কাজ করছে, কোনটা কাজকে বোঝাবে, নতুবা অ্যাডজেক্টিভ বোঝাবে। পার্টিসিপল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল দেখতে কেমন বলেই দিয়েছি, প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কেমন দেখিয়ে দিয়েছি, আর পাস্ট পার্টিসিপল তো খুবই সহজ। এবার দেখি কয়েকটা আমি তোমাদের প্র্যাকটিস দিয়েছি যেগুলো নন টেক্সচুয়াল ঠিকই, কিন্তু এগুলো করতে হবে, না হলে তোমার টেক্সটে এতটা পরিমাণ প্র্যাকটিস শিট নেই যেটা তুমি করে ভালো রেজাল্ট করতে পারবে। দেখো আমরা তো টেক্সচুয়াল করবোই, যেমন আজকেও দেব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে উই স দেম ফাইটিং উইথ ওয়ান অ্যানাদার। কে কে বলতে পারবে এটা জিরান্ড না পার্টিসিপল? সবার জন্য হাততালি একসাথে, সবাই মিলে। কি করে বুঝলাম এখানে কোনটা ফাইটিং? এটা ডেফিনেটলি আ পার্টিসিপল। আমরা দেখেছিলাম তাদেরকে মারামারি করতে কাজটা করছিল। আচ্ছা 2 নাম্বার, তাহলে এটা কিন্তু হয়ে গেল পার্টিসিপল। আই ফাউন্ড হিম ওয়েটিং ফর দ্য ট্রেন। ডেফিনেটলি কি হবে? বাহ, তার মানে আমাদের ভাইরা যখন বুঝতে পেরেছে আমার আর চিন্তা নেই, লাইফ জিঙ্গালালা। 3 নাম্বার, হ্যাভ ইউ সিন আ ম্যান কামিং দিস? পার্টিসিপল। দারুণ 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 দারুণ। তাহলে কি হবে? 4 নাম্বার, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াও কি সুন্দর। যারা পারছে না ভাড় মে যায়, ভাড় মে যায়। সেটা কি হবে? জিরান্ড। এবার আসো, টু মাচ স্লিপিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আচ্ছা ইনজুরিয়াস টু হেলথ কি? অতিরিক্ত ঘুম। তাহলে স্লিপিংটা কি? এটা কি হবে বন্ধুরা? জিরান্ড। ওয়াকিং ইন ফ্রেশ এয়ার ইজ নিডেড। আচ্ছা কোনটা প্রয়োজন? হাঁটা। সাবধান, কারো খুব ঠান্ডা লাগলে বলবে হাগা, নট হাগা, হাঁটা। তাহলে হাঁটাটা কি বন্ধুরা? জিরান্ড। এটা কি হবে? 7 দাগে, হি হ্যাজ নেভার বিন হার্ড রিডিং অ্যালাউড। আচ্ছা তাকে কখনো শোনা যায়নি পড়তে জোরে জোরে। তাহলে পড়তে কাজ তো, এটা কি? এটা কি হচ্ছে? 8 দাগ, আই স দ্য হর্স। আমি ঘোড়াটাকে দেখেছি রানিং। তাহলে কি? এ কি কি কঠিন। দ্য বয় রিটার্নড হোম। ছেলেটা বাড়িতে ফিরছে স্কিপিং, লাফাতে লাফাতে। তাহলে কি হবে বন্ধুরা এটা? এরপরে আসো,
বলেছে ড্রিমিং অফ আ গ্লোরিয়াস ফিউচার মেক্স মেন লেজি। কি হবে ড্রিমিং, এটা কি হবে জিরান্ড। ক্লিয়ার? 11 দাগে আসো। রিটার্নিং ফ্রম সার্ভিস অ্যাট অ্যান অ্যাডভান্সড এজ ইজ ইনএভিটেবল, জিরান্ড। ঠিক। রিটায়ারিং, সরি রিটার্নিং নয় রিটায়ারিং, এটা কি হবে জিরান্ড। 12 দাগে আসি। ফাইন্ডিং ফল্ট ইজ আ ব্যাড হ্যাবিট, ডেফিনেটলি জিরান্ড। 13 দাগে আসি। দ্য ম্যান ওয়েন্ট অ্যাওয়ে লিম্পিং, কি হবে ডেফিনেটলি পার্টিসিপল। 14 দাগে আসি। দে লেইড ডাউন দেয়ার লাইভস স্মাইলিং, তারা কিভাবে কাটিয়েছে হেসে। তাহলে তার কাজ করতে হলো তাহলে কি হবে পার্টিসিপল। আচ্ছা, দ্য ড্রাঙ্কার্ড গোজ স্ট্র্যাগারিং, স্ট্র্যাগারিং কি হচ্ছে এটা পার্টিসিপল। ইটিং লেট ইজ নট প্রপার, জিরান্ড। 17 দাগ রিডিং অফ গুড বুকস, এটা জিরান্ড। রাইটিং লেটার্স, জিরান্ড। হোর্ডিং অফ ফুড গ্রেইনস, জিরান্ড। 20 দাগ পেন্টিং, জিরান্ড। তাহলে 20 পর্যন্ত আমরা করে ফেললাম। কঠিন কিছু লেগেছে বলো, সত্যি বলো। হ্যাঁ দেখো, গ্রামার ততক্ষণ কঠিন যতক্ষণ না তুমি কি করছো, প্র্যাকটিস করছো। প্র্যাকটিস করলে তোমার কাছে সহজ। তাহলে বাড়ি কাজ থাকছে 21 দাগ থেকে বেশি না, মাত্র 43 দাগ পর্যন্ত। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাব টেক্সট পড়ায়। কি পড়ায় যাব? চলো আমরা টেক্সট পড়বো আজকে। সেই আবার তোমাদের প্রিয় টেক্সট, তোমাদের প্রত্যেকেরই প্রিয়। আচ্ছা, আগের দিন আজকে কোথা থেকে পড়বো? ইয়েট দেয়ার কেম আ ডে ওয়েন হি ফাউন্ড, এখান থেকে পড়বো? অ্যানাদার ডে থেকে পড়বো? মানে বিবেকানন্দ যে ইয়ের সাথে গিয়েছিল এখান থেকে পড়বো, তাই তো? দাদা বলছি প্রথমে যে এক্সাম্পলটা ছিল না, এক্ষেত্রে ফাইটিং এর পরে প্রিপোজিশন ছিল। আগে দাও। অমরনাথ হয়ে গেছিল না? এই এটা হয়ে গেছিল না যে টেল মি ওন ল্যাঙ্গুয়েজ, এটা হয়ে গেছিল। ইয়েট থেকে হবে তো। আচ্ছা 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 আচ্ছা। Another day he was going with me to visit the old Mahorshi Debendranath, এটা তো? এটা পড়াইনি? পড়েছিলাম তো, তাই? আচ্ছা, তাহলে আজকে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের কত নাম্বার দিন? 4 নাম্বার দিন। আমরা না পারছি খুব তাড়াতাড়ি এগোতে। হ্যাঁ, 3টে দিন আমাদের হয়ে গেছে। যারা একদম নতুন তারা আগে ক্লাসেসগুলো কিচ্ছু বুঝবে না। আমি আজকে ভিডিওস দিয়ে দেব গ্রুপে, দেখে নেবে একটু কষ্ট করে, ঠিক আছে? আর তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো তারা তো ডে 1 ডে 2 করে পেয়ে যাচ্ছ, দেখবে। তবু এখান থেকে শুনলে বুঝতেই পারবে আসলে বিবেকানন্দের সঙ্গে মা কালীর যে সম্পর্ক, সেটাই এই গল্পে বলা রয়েছে। বিবেকানন্দের ভেতরে মা কালীর সম্পর্কে কোনো বিশ্বাস বা ভালোবাসা ছিল না। সেটা পরবর্তীকালে তৈরি হয়েছে কার জন্য? এই দুজন মানুষ, রামকৃষ্ণ আর সারদা মা। এই দুজনের জন্য কিন্তু তার মধ্যে মায়ের প্রতি যে ভালোবাসা, মাতৃভক্তি, তোমরা প্রথম ক্লাসটা করলে বুঝতে পারতে, তোমাদের গায়ে কাটা দিত। সবার খুব ভালো লেগেছিল, আজকেও ভালো লাগবে। দেখব প্রত্যেকটা জায়গা আমরা শিখব। দেখি, অ্যানাদার ডে হি ওয়াজ গোয়িং উইথ মি টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। দেখো, এটাকে এত কঠিনভাবে ভাবলে চলবে না, খুব সহজ একটা টেক্সট। অন্য একদিন, অ্যানাদার ডে মানে কি? অন্য একদিন তিনি যাচ্ছিলেন আমার সঙ্গে ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, মানে বয়স হয়ে গেছে, বয়স্ক দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। কে বলো তো দেবেন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, যিনি কিনা ব্রহ্ম সমাজের একজন অ্যাক্টিভ মেম্বার ছিলেন। ব্রহ্ম সমাজ কার দ্বারা
প্রতিষ্ঠিত রাজা রামমোহন রায়, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোশ্যাল রিফর্মার, যারা কেবলমাত্র ব্রহ্মতে বিশ্বাস করতেন। ব্রহ্ম মানে কি? সত্য, কোনো কুসংস্কারে বিশ্বাস করতেন না। ঠিক সেখানে একটা জিনিস কথা রয়েছে, র্যাশনালিজম। র্যাশনালিজম মানে কি? যেখানে যুক্তি তর্ক রয়েছে। যে একটা মেয়ে, তার স্বামী মারা গেছে, তাকে কেন তার স্বামীর সঙ্গে দাহ করা হবে, এটা যুক্তি। মেয়েটার কি দোষ? ও স্বর্গ লাভ করবে। একটা জীবন্ত মেয়েকে পুড়িয়ে মারা হচ্ছে, তার সে মেয়েটা স্বর্গ লাভ করবে? একটা মেয়ে প্রথমে বাল্যবিবাহ করলো, হয়তো 12-13 বছর বা 10 বছর বয়সে মেয়েটির বিয়ে হলো 30-40-50 বছরের সঙ্গে এক বুড়োর সঙ্গে। বুড়োটা মরে গেল, কাস্তে কাস্তে বিড়ি টিড়ি খায়। তাই মেয়েটার কখনো তার সংসারকে যখন ও বুঝতে পারলো যে বিয়ে কি, ভালোবাসা কাকে বলে, তখন তাকে আর বলা হলো যে বিধবা বিবাহ নেই, ওর লাইফটা শেষ, ও কখনো ও মানে পর্দার আড়ালে তাকে থাকতে হবে, ও বেরোতে পারবে না। ওটা ইটস হার চয়েস, ওর চয়েস। ও কী করবে, মুভ অন করবে না ওইখানে ওর স্বামীর চিন্তায় থাকবে, ওটা ওর ব্যাপার। আমরা তার উপরে ইম্পোজ করতে পারি না, চাপিয়ে দিতে পারি না। তখন আসতো সমাজ সংস্কারকেরা, সোশ্যাল রিফর্মাররা। খুব মন দিয়ে বুঝতে হবে এখান থেকে। তাই তারা কি করলো, তখন বিভিন্ন রকমভাবে বিদ্যাসাগরকে নিয়ে, রাজা রামমোহন রায়, আরও অনেকেই এই সমাজ সংস্কারমূলক কাজে তারা লেগে পড়লেন। তাই সেই সময় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাবাও কিন্তু ছিলেন, তাকে দেখতে যাচ্ছেন। ইন আ সেক্লুশন। তাহলে সেক্লুশন কথার অর্থ কি? নিরালে, নির্জনে। অফ হিজ হোম ইন জোড়াসাঁকো। জোড়াসাঁকোর কোন একটা, জোড়াসাঁকো বিশাল বড় জমিদার বাড়ি, তো সেখানে নিরালে মানে একটা নির্জন জায়গায় তিনি থাকেন। বিফোর উই স্টার্টেড, এই সেক্লুশন মানে সলিটারি, SOLITARY। সেক্লুশন মানে কি বললাম? সলিটারি। আবার বলতে পারে ডেস্টিটিউশন। কি বলতে পারো? ডেস্টিটিউশন মানে একাকী, নিরালে। ঠিক আছে। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, আমরা শুরু করবো না, আমরা যখন যাব তার আগেই, হি কোশ্চেন মি অ্যাবাউট দ্য ডেথ সিন অ্যাট উইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর। তিনি আমাকে প্রশ্ন করলেন, এই আগের দিন রাত্রে একটা বাড়িতে গিয়েছিলিস, সেখানে একজন মারা গিয়েছিল, কেমন লাগলো চোখের সামনে মৃত্যুকে দেখে? কি বুঝলি বল? তোমার সামনে যদি কেউ মারা যায়, তুমি বুঝতে পারবে মৃত্যু কি জিনিস। কি আছে আমাদের পৃথিবীতে যে ডাক্তাররা পারে না তৈরি করতে? আচ্ছা, আমি কি ভুল যখন আমি বলবো যে বিজ্ঞান যত এগিয়েছে মানুষের আয়ু তত কমেছে? ঠিক না ভুল? বিজ্ঞান আমাকে বাঁচাতে পারে না কখনো। বিজ্ঞান আমাকে একটা ভ্রমের মধ্যে রাখে যে তুমি বেঁচে থাকবা, তাই না? এই যে বিজ্ঞান উন্নতি হয়েছে, এসি বেরিয়েছে, গরম কমছে না বাড়ছে? কতটা হাস্যকর ব্যাপার না? ইটস আইরনিক্যাল ফ্যাক্ট। আমরা গরম থেকে রক্ষা পাবার জন্য কি কিনি? এসি। আলটিমেট কি আমরা গরম থেকে বাঁচলাম না মরলাম? বিবেকানন্দ থাকলে হাসতেন, এরা কারা? ওরে বোকা, নিজের ঘরটা ঠান্ডা রাখতে পুরো পৃথিবীটাকে গরম করছে, এরা কারা? তাই নাকি? তো বিবেকানন্দের এইখানে আসছে যুক্তি তর্ক। ঠিক, খুব ভালো একটা টেক্সট। আই টোল্ড হিম ইগারলি, আমি তাকে বললাম, অফ আ সাডেন রিয়েলাইজেশনস দ্যাট হ্যাড কাম টু মি, যে আমার মধ্যে যে বোধটা এসছে সেটা আমি তাকে বললাম। দ্যাট religions were only language and we must speak to a man in his own language. বলছে ধর্ম একমাত্র ভাষা। ধর্ম কি? এবং আমরা ধরো কোনো মুসলিমের সঙ্গে আমার দেখা হলো, তাহলে তার ধর্মকে ছোট করা উচিত নয় আমার। তার ধর্মের বিশ্বাসের ওপরে সেই ভাষায় তার সঙ্গে কথা বলতে হবে। ঠাকুর বলেছিল না, যত মত তত পথ। আমরা বলি যে আমি মুসলিম, তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি এই। ঈশ্বর যখন পাঠিয়েছে, দ্যার ইজ নো ডিফারেন্স। আমরা তৈরি করেছি যে আচ্ছা আমি এই, তুমি ওই, সে ওই।
আর কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব জানে তুমি কি খাবার দিলে খাবা, তোমার সামনে কোন কলাটা নাড়ালে তুমি লাফাবা, জানে ধর্ম সুড়সুড়ি দেবে আর তুমি লাফাবে। জয় শ্রীরাম। আরে বাবা, এত শ্রীরাম ভক্ত হলে শ্রীরামের যে মতাদর্শ সেটা নাও। ভাইয়ের জন্য নিজের প্রাণকে উৎসর্গ করেছিল, করো। ভাই মানে কি পুরো ব্রাদারহুড অফ দ্য ওয়ার্ল্ড, করো। নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য কি করেছিলেন, করো। আসো, দাদার জন্য সিংহাসন ত্যাগ করেছিল, করো। জয় শ্রীরাম বললি তুমি হিন্দু, বাহ বাহ বাহ। এখন লোকে প্রশ্ন করবে আপনি তাহলে বিজেপি নয়, আপনি কি করেন? আমি মানুষ ধর্ম পালন করি, আমি একটাই বুঝি যেটা আমাদের ভালো হবে সেটাই আমি করব। আমরা বসে ঘরের কোনায় বসে বলি না বিজেপি ভালো না, টিএমসি ভালো না, কিন্তু যদি কালকেই বলি যে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়ে 4000 করা হলো, উড়ে লাইন। ওই লোকটি দেখলাম পুক করে দাঁড়িয়েছে উড়ে গিয়ে, দাদা আপনি যে বললেন কালকে ভালো না, ছাড়বো কেন, দেখছে ছাড়বো কেন। বাবা, বিবেকানন্দ থাকলে না দেখেই মরে যেত, দেখেই মরে যেত। কারা এরা, কারা? কালকে মোদি ঘোষণা করুক যে সবাইকে বেশি না 50 টাকা করে দেওয়া হবে, দেখবি লাইন। 50 টাকা করে দেবে, তাই তুই 100 টাকা অটো ভাড়া করে যাবি। মানুষ ফ্রিতে দিলে বোঝে না তো। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তাহলে যার ধর্ম তাকে সেই ধর্মে কথা বলা উচিত। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট। এই চিন্তা ভাবনা শুনে তার মুখ পুরো জ্বলে উঠলো। তার মানে কি কেউ ডেসলেকারি দিয়ে জ্বালিয়ে দিয়েছে? না। ধরো তোমরা কোনো একটা উত্তর দিলে, যেমন একটু আগে তোমাদের পার্টিসিপেল অ্যান্ড জেরান্ড করাচ্ছিলাম, তো যখন উত্তর দিলে আমাদের মুখটা আনন্দে ভরে গেছিলো, বাহ ধারণা আমার ছেলেরা বুঝতে পেরেছে। তো সেইটাই একটা শিক্ষকের কাছে ছাত্রের প্রাপ্তি সব থেকে বড় প্রাপ্তি। ইয়াস, হি এক্সক্লেইম, তিনি বললেন হ্যাঁ। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি হু টট দ্যাট। রামকৃষ্ণ ঠাকুরই একমাত্র যিনি এটাই বলেছিলেন, ওরে ধর্ম হিন্দু মুসলমান কিচ্ছু নেই, সব ধর্ম সমান। তিনি প্রথমে এই কথাটা সবাইকে শিখিয়েছিলেন। অ্যান্ড হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। তিনি এটাই বলেছিলেন, সবার সঙ্গে আমাদের এক ধর্মের ভাষায় কথা বলা উচিত। হিন্দুদের মতন, মুসলিমদের মতন। বাবা লোকনাথ একবার বারোদি থেকে ফিরছিলেন, চেনো তো বাবা লোকনাথকে? মানে একজন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মঙ্কস, সাধু। বারোদি থেকে ফেরার পথে তখন হিন্দু মুসলমানদের কমিউনাল ডগম্যাটিজম ছিল, মানে ধর্মীয় মতানৈক্য, মারামারি হচ্ছে। ডাকলো, ওরে এদিকে আয়। দুজনকে ডাকলো, এটাকে কি বলিস তোরা? বলে জল। আর তুই? বলে পানি। এক জায়গায় মিশিয়ে দিয়েছে, বলে এবার কি বলবি? তাই তো, কি বলবো? বলে সব জিনিস সমান তোরে বাবা, তোরা নিজের মতন করে তৈরি করিস। এটা এখান থেকে বুঝতে হবে। আজকালকার ছেলেমেয়েরা কিন্তু সবাই বুঝতে পারবে না এটা। এইবার তাহলে এইটুকুনি বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, কার সঙ্গে দেখা করতে যাচ্ছিল? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। কোথায়? জোড়াসাঁকোতে। তিনি কেমন জায়গায় থাকতেন? সেক্লুশন একটা প্লেসে, নির্জন একটা জায়গায়। Yet there came a day when he found it necessary to lay down with unmistakable clearness his own positions in the matter of mother worship. আচ্ছা, আমি শুরু থেকেই বলি, বিবেকানন্দ কিন্তু প্রথম থেকে মা কালীকে বিশ্বাস করতেন না। তিনি বলতেন, কি করে এই লোকটা, কাকে পুজো দেয়, নিজেও একটা পাগল, একে পুজো করে, কোনো যুক্তি আছে এর মধ্যে? কারণ তিনি ওই যে ব্রহ্ম সমাজের অ্যাক্টিভ মেম্বার, যুক্তি তর্ক দিয়ে কেন মাকে পুজো করবো আমি, কেন, কে আছে এর মধ্যে? শুধু কি ঠাকুর, নাকি আমাদের কল্পনা, আমাদের ধারণা, আমাদের ভ্রান্ত ধারণা ভাবতো। হঠাৎ করে তিনি মায়ের পুজো করছেন, তা অবাক হবে না সবাই? অবাক হবে তো। হঠাৎ করে দেখলাম
আমাদের প্রসূন স্যার পলিটিক্সে চলে গেল। ওরা ফিজিক্স পড়াতে পড়াতে পলিটিক্স, অবাক হবে, কি ব্যাপার ওদা ক্যাসে, বলবে অ্যাসে। ব্যাপারটা হচ্ছে অবাক হব আমরা। একই বিষয়, তিনি ধর্মের প্রতি তার যে অবস্থান সেটা বুঝিয়ে দেবার জন্য প্রয়োজনীয়তা বোধ করলেন। তাই জন্য বলেছে ইয়েট দেয়ার কেম আ ডে, একটা দিন এসেছিল, হি ফাউন্ড ইট নেসেসারি, সে তার প্রয়োজনীয়তা বোধ করেছিল টু লে ডাউন কথার অর্থ স্ট্যাবলিশ, লিখে নেবে ESTABLISH। স্ট্যাবলিশ মানে কি? প্রতিস্থাপন করবেন। কি প্রতিস্থাপন করবেন? উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস। আনমিস্টেকেবল মানে কি? একদম সঠিক স্পষ্টতা নিয়ে, হিজ ওন পজিশন, তার নিজের অবস্থান ইন দ্য ম্যাটার অফ মাদারহুডশিপ। তিনি মাতৃপুজো কেন করেন সবাইকে তিনি বুঝিয়ে দেবেন। সেদিন এসছে, তিনি বলছেন আজকে দিন এসছে গো, তোমাদের বোঝাবো কেন আমি মাকে পুজো করি, কেন মায়ের এত ভক্ত আমি। মায়ের ভক্তরা বলতে পারে না কেন তারা মায়ের ভক্ত। অটোমেটিক যখন আমি মায়ের দিকে তাকাই, দীর্ঘক্ষণ তাকিয়ে থাকি, আমার চোখের কোনায় জল চলে আসে। মায়ের ভক্ত বলতে পারে না কেন। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট, আমি কালীঘাটে বক্তব্য রাখতে যাব। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি, এখানে মি মানে কিন্তু নিবেদিতা। তিনি নিবেদিতাকে ইনস্ট্রাক্ট, নির্দেশ দিয়েছেন দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ডস, যদি কোনো বিদেশি বন্ধু আসেন, শুড উইশ টু বি প্রেজেন্ট, যদি আসার ইচ্ছে প্রকাশ করে, দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, তারা কিন্তু তাদের জুতোটা খুলবে, অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, মেঝেতে বসবে, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, ভারতীয়রা যে রয়েছে তাদের মতো, তারা ভেদাভেদ নেই। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড, আর এই ক্ষেত্রে কোনো রকম ব্যতিক্রমী কিছু যেন না ঘটে, যে উনি বিদেশি বলে ওনাকে এত দাম দেওয়া হবে, আমরা ভারতীয় বলে আমরা মেঝেতে বসবো, তা যেন না হয়। মায়ের কাছে সবাই সমান। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, আর এইটা আমার উপরে দায়িত্ব দিল। কার উপরে? একবার ভাবো তো, আজকে যদি আমি 500 টাকা দিয়ে একটা ডালা কিনি, আমাকে ভেতরে বসতে দেবে। 100 টাকা দিয়ে ডালা কিনলে আমাকে দূরে বসতে দেবে। মা কি বোঝে? 500 টাকার ভালোবাসা মা বোঝে। যে ওই ভেতরে বসে পুজো দিচ্ছে সে লোকটার কোনো দোষ নেই, সেও মাকে চাইছে, আর যে বাইরে বসে সেও মাকে চাইছে। মা সবার কাছে সমান। পাপটা কে করছে? যে এই ডিফারেন্সটা তৈরি করেছিল, শুধুমাত্র নিছকই কটা অর্থ উপার্জনের জন্য। তাহলে যারা বিদেশি তারা আসবে, তারা ট্রাস্ট দেয় বলে, মায়াপুরে গিয়ে দেখবে তো সমস্ত বিদেশিরা ভরে গেছে। আমরা ভারতীয়, প্লিজ keep aside now, go back. I am Kalighatta and Krishna, Hare Krishna. English. Oh yeah. What are you saying, man? What are you saying? Say it clearly, say it clearly. You are here not to just approach me, you are here to pay the God. Yes. মানে ওইখানে আমি ভগবানকে ডাকতে গেলে মানে ইংরেজি জানতে হবে। ভগবান কি বোঝে নাকি ভাষা? ভগবান তো একটাই বোঝে, ভালোবাসা, আর কিছু বোঝে না, তাই না? বিদেশিরা পা জুতো খুলে আসলো, কার কাছে নেই ভেদাভেদ। বিবেকানন্দ তো বেঁচে থাকতো না, মায়াপুর আমাদেরই হতো। আফটার সেইং অল দিস, এত কিছু বলার পর, হি লিঙ্গার্ড বিফোর গোয়িং। এই লিঙ্গার্ড কথার অর্থ কি? তিনি একটু দাঁড়িয়ে গেলেন, মানে যাওয়ার আগে একটু দাঁড়িয়ে গেলেন, মানে এত কিছু বললাম, ঠিক বললাম তো? মেকিং আ শাই রেফারেন্স টু কলোনেল হেইজ পোয়েম অফ দ্য গার্ডিয়ানস এঞ্জেল, তিনি হঠাৎ করে একটু লাজুকভাবে, শাই মানে লাজুক, রেফারেন্স মানে প্রসঙ্গ টানলেন। কার প্রসঙ্গ টানলেন? কলোনেল হেজ, এটা একটা কবিতা আছে, সে কবিতার নাম কি? গার্ডিয়ানস এঞ্জেল। বাংলায় করলে
অভিভাবক দেবদূত। মানে কি, দেবতাদের বাঁচানোর জন্য কিছু গার্ডিয়ান্স। তোমাকে কে বাঁচায়? তোমাকে দেখবে, বিশেষ করে যদি বয়স্ক ঠাকুমা থাকে, বাঁচাবে। তুমি অপরাধ করবে, মা বাবা যখন মারবে, ওরে মারিস না, হ্যাঁ আমাকেও বংশের প্রদীপ, তাই না? বাঁচাবে তো, বাঁচায়। আমাকেও বাঁচাতো, তোমাদেরকেও বাঁচায় ঠাকুমারা। তারপরে মা মারলে বাবা বাঁচায়, বাবা মারলে মা বাঁচায়। অনেক ক্ষেত্রে উল্টো হয়, মা মারলে বাবাও দেয়। তো গার্ডিয়ান্স, তাদেরকে বলা হয় নট গার্জেন, কি বলে? আমরা বলি গার্জিয়ান, খুব স্টাডিজ করে গার্জিয়ান, গার্ডিয়ান্স এঞ্জেল। তিনি তার কবিতার প্রসঙ্গ টানলেন, বললেন দ্যাট ইজ প্রিসাইজলি মাই পজিশনস অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস। দেখ, এটাই প্রিসাইজলি মানে নিশ্চিতভাবে, এক্স্যাক্টলি ঈশ্বরের প্রতি, ব্রহ্মার প্রতি আমার অবস্থান এখানে। বুঝতে পেরেছিস? আমার চোখে সবাই সমান। বুঝেছিস কি? তোর ভাবিস আমি কারোর কাছে বিক্রি হয়ে গেছি। আই বিলিভ ইন ব্রহ্মান, আমি ব্রহ্মাতে বিশ্বাস করি। অ্যান্ড দ্য গডস, আমি ঈশ্বরে বিশ্বাস করি। নট ইন এনিথিং এলস, আমি আর কোনো কিছুতে বিশ্বাস করি না। আমি ভগবানে বিশ্বাস করি, আমি ব্রহ্মায় বিশ্বাস করি। ব্রহ্মাকে আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম চরম সত্য। ব্রহ্মাই কিন্তু আমাদেরকে মডিউল করেছিল, তৈরি করেছিল। এবং এই পুরো গল্পের সবথেকে কঠিন জায়গা দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি উড লাই ওয়ার ইজ ওন মাস্ট হ্যাভ ডান। বলো তো কি বললো এখানে বাংলাটা? হি ওয়াজ এভিডেন্টলি, এভিডেন্ট মানে ক্লিয়ারলি, প্রত্যেকটা মানে লিখে নেবে ক্লিয়ারলি। আর প্রিসাইসলি মানে এক্স্যাক্টলি, EXACT, EXACTLY। ওকে, আচ্ছা। অ্যাফ্রেড দ্যাট মাই ইন্টালেকচুয়াল ডিফিকাল্টি উড লাই ওয়্যার ইজ ওন মাস্ট হ্যাভ ডান। বিবেকানন্দ চিন্তায় ছিলেন, কারণ দেখো যারা পড়াশুনো জানে, বুদ্ধিমান, তাদের মনে প্রশ্নটা বেশি আসে। তা বিবেকানন্দ বুঝেছিলেন যে নিবেদিতার মনে অনেক যুক্তি তর্কের বাঁধন তৈরি হয়েছে, যেমনটা বিবেকানন্দের নিজের জীবনেও ছিল না? সেটাকে পার করে তো তিনি মাতৃসেবায় গেছেন। তো তিনি বুঝতে পারছেন যে নিবেদিতার জীবনেও যুক্তি তর্কের একটা বাঁধন রয়েছে, একটা সমস্যা রয়েছে। ইন দ্য ইনকম্প্যাটেবিলিটি of the exaltation of the definite scheme of worship with the highest Vedantic theory of Brahman। এখানে দুটো কথা বলেছে, কিছু বুঝলে তোমরা বন্ধুরা? আমি বোঝাচ্ছি, সব বুঝবে, স্কুলও বোঝাবে। ইন দ্য ইনকম্প্যাটেবিলিটি মানে কনফিউশন, মানে কি? কনফিউশন। আর এক্সাল্টেশন মানে কি? এক্সাল্টেশন মানে হচ্ছে ইলেশন, আনন্দ, প্রমোদ। দুটো জিনিসের মধ্যে তিনি তফাৎ করতে পারেনি। আমি তফাৎ বুঝি না দুজনার, তফাৎ বুঝি না। আছে না গান একটা, আমার জন্মদাত্রী মা যেন ঠাকুর ঘরের মা, আছে তো? এখান থেকে গানটা এসছে, প্রত্যেকটা জায়গায় বলেছে এটা গান আছে, এখান থেকে এসছে। শুনেছো গানটা তোমরা? না শুনলে শুনবে। আমি তফাৎ, তোমরা তো কি গান শুনবে? আজ ব্লু হ্যাঁ পানি পানি। তা তোর দাদুর কি, তোর দাদুর কি ব্লু হ্যাঁ পানি পানি, কি গানে? তা আমি বলছি যেটা একটু মাঝে মাঝে না বললে তোদের তো বোরিং লাগবে। তো কি বলছে, দুটো জিনিসের তফাৎ বুঝতে পারিনি। কিসের তফাৎ? একটা হচ্ছে ডেফিনেট স্কিম অফ ওয়ারশিপ। আমরা যে পূজা করার স্কিম নিয়েছি না, যে 50 টাকা, 100 টাকা, 120, 110, ব্রাহ্মণকে পুজো দিতে গেলে 1001 টাকা লাগবে, পৈতে দিতে হবে, গামছা দিতে হবে, এই যে স্কিম পুজো অর্চা, এটা। আর হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রাহ্মণ, আরেকটা কি বেদান্তে বলা হয় ব্রহ্ম পুজো, যার কোনো স্কিম নেই। এই দুটোর মধ্যে তফাৎ আমি বুঝতে পারিনি, যে সত্যি কি এইটা যে পুজো করা হচ্ছে, লোকে যে করে, মাকে কি পুজো দিতে গেলে সত্যি কি নিয়ম কানুন নিয়ে নামতে হয়? কোনো নিয়ম আছে নাকি? তোর মাকে খাওয়াতে গেলে তুই কি নিয়ম করে খাওয়াস? ব্রাহ্মণ আসবে, ও মা তুমি খাও, ও মার পুজোয় লাগবে কেন? রামকৃষ্ণ ঠাকুর সরাসরি বলতো, এ মা খা, ও মা খা,
এই তুই খাবি না, বলতো বলতো কিন্তু কিন্তু মন্ত্র জানতো না। খা মা খা, খা একটু খা, এরকম করে বলতো। যে কোনো লোক দেখলো না শিউরে উঠতো, এ কি এই ঠেলে বলে ভয়ঙ্করী দেবীকে এইভাবে, এ পাপ। ব্রাহ্মণটা বলতো এ পাগল, তখন তাই বলতো যে বেদান্তিক থিওরিতে যেটা বলে ঈশ্বরকে পুজো করবার জন্য কোনো রুলস প্রয়োজন হয় না। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট টু আস, তিনি বুঝতেন না আমাদের কাছে, হু স্টুড অ্যাবাউট হিম, তার চারপাশে যারা শিষ্যরা রয়েছেন। হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিস অপোজিট। রিকনসিলিয়েশন মানে রিইউনিয়ন, মানে মিল। আমরা বিশ্বাস করি বিবেকানন্দই সেই ব্যক্তি যে এই যে মতবিরোধ, এই মতবিরোধকে ভেঙে দিতে পারে। ঠিক, তিনি জানতেই না যে আমরা তাকে এতটা বিশ্বাস করি। ফলোইং অফ দিস থট, অফ দিস ট্রেইন অফ থট, এই চিন্তা করতে করতে দেয়ারফর হি ড্রপড ইনটু আ মুড অফ হাফ সলিলকি। সলিলকি মানে সেলফ টকিং। সলিলকি মানে কি বললাম? সেলফ টকিং মানে কি? স্বগত উক্তি। হঠাৎ করে তিনি কিছু একটা বলে উঠলেন। কি বললেন? অ্যান্ড স্যাট ফর আ ওয়াইল টকিং ডিসজয়েন্টেডলি। ডিসজয়েন্টেডলি মানে এলোমেলো ভাবে তিনি বলতে লাগলেন কিছু কথা। অ্যান্সারিং কোশ্চেন, আমার প্রশ্নের উত্তর দিতে লাগলেন। ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, তিনি তার জায়গাটাকে স্পষ্ট করলেন। ইয়েট অলওয়েজ হাবস অ্যাবজর্বড ইন সামথিং উইদিন, তিনি যেন কোনো এক চিন্তায় সবসময় নিবিষ্ট থাকতেন। কি ঘোরে থাকতেন, ভাবতেন সব সময়। আর বিবেকানন্দের ক্ষমতা আছে, কিসের ক্ষমতা? সমাধিতে চলে যাওয়ার। যখন তখন ও বাবা নেই, বাবা লোকনাথও দেখতে যখন তখন সমাধিস্থ হয়ে যেতেন। ইটস আ পার্ট অফ মেডিটেশন। যদিও অ্যাজ ইফ হি হেল্ড বাই আ স্পেল, যেন তাকে তিনি কোনো ঘোরে আছেন। হি কুড নট ব্রেক, যে ঘোর থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন না। এই টেক্সট কিন্তু তাপিরা বুঝবে না। এই টেক্সট যত বুঝবে তোমার মন তত পবিত্র হবে। দেখবে জীবন সম্পর্কে তুমি অনেকটাই বুঝতে পারবে। তুমি হোক না, তুমি অনেক খারাপ ছেলে হও না, তাতে কি আছে? এই টেক্সট বুঝলে মনটা ভালো লাগবে, মাতৃপ্রেম তোমার বাড়বে। ঠিক আছে, চলো এবার আসি লাস্ট প্যারা আজকের, বেশি পড়াবো না আমরা। হাউ আই ইউজ টু হেট কালী, হি সেইড, অ্যান্ড অল আর ওয়েজ। আমি কতটা ঘৃণা করতাম কালীকে তোরা জানিস? কালীর সমস্ত পথকে আমি ঘৃণা করতাম। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট। আর এইটাই আমার 6 বছরের লড়াই, আমার সঙ্গে আমার লড়াই। যে নিজের মধ্যে তো লড়াই হবে না। দ্যাট উড নট অ্যাকসেপ্ট হার, দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, যে না আমি ওকে মেনে নেব না, না 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 না, মা কালীকে মেনে নেব না। কে বলতেন? বিবেকানন্দ। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট। আমাকে তার কাছে মানতেই হয়েছে। চরণ ধরে পড়ে আছি মাগো তোমার, ওই যে পথখানি সে, তোমার চরণে আমার পৃথিবী আছে মাগো। কত সুন্দর করে তিনি বলেছিলেন। মায়ের চরণে এত শান্তি কোথাও পাবে না। একবার মায়ের পাটা জড়িয়ে ধরে থেকো। বিশ্বাস এতে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কথায় আছে, গীতায় স্পষ্টতে বলা রয়েছে, যদি তোমার মনে বিশ্বাস থাকে, পঙ্গু লঙ্গয়তে গিরি, মানে কি? পঙ্গুও পাহাড় চড়তে পারে যদি তোমার মনে বিশ্বাস থাকে। আর আজকাল কেন মানুষ মরছে? বিশ্বাস নেই। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড টু মি টু হার। রামকৃষ্ণ পরমহংস দেব আমাকে তার কাছে উৎসর্গ করে গেছে। অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট শি গাইডস মি ইন এভরি লিটল থিংস আই ডু। আমি বিশ্বাস করি মাই আমার জীবনের সব দিকে নিয়ে যাবে। ভালো করি খারাপ করি সবই মা। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট শি উইল, যা তার ইচ্ছে তাই তিনি করবেন। কিন্তু আমি এমনটা ছিলাম না। এটাই ফট সো লং, আমি অনেক লড়াই করেছি। আই লাভড হিম, আমি রামকৃষ্ণকে ভালোবেসেছিলাম। ইউ সি, তোমরা দেখতেই পাচ্ছ, দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি। তিনি আমার সর্বদিকেই, তিনি শয়নে স্বপনে আমি শুধু আমার প্রভুর কথাই ভাবি, আমার গুরুর কথা ভাবি। কিন্তু আমি মা কালীকে বিশ্বাস করতাম না, আগে গুরুকে বিশ্বাস করতাম। আমাকেই ভালোবাসতে পারো তোমরা, হয়তো সাবজেক্টটা তোমাদের না ভালো লাগতে পারে, হতেই পারে। I saw his marvelous purity.
আমি তার মধ্যে পবিত্রতা লক্ষ্য করেছি, মার্ভেলাস মানে অসাধারণ। আই ফেল্ট ইজ ওয়ান্ডারফুল লাভ, মায়ের প্রতি তার অসাধারণ ভালোবাসাকে অনুভব করেছি। হিজ গ্রেটনেস, তার মহানতা, তার মহত্বকে উপলব্ধি করেছি। হ্যাড নট ডন্ড মানে ঝোঁকানো, অন মি দেন, তার এত কিছু দেখেও কিন্তু আমার মাতৃপূজার প্রতি ভালোবাসা তৈরি হয়নি। অল দ্যাট কেম আফটারওয়ার্ড, এগুলোর পরেই এসছে। when I had given in, যখন সম্পূর্ণ মায়ের কাছে আমি আত্মসমর্পণ করে দিয়েছি। এই given in মানে কি? আত্মসমর্পণ করা। at that time I thought him a brain sick baby, আমি ভাবতাম বিবেকানন্দ বলছে শ্রীরাম ঠাকুর নাকি একজন ব্রেন সিক বেবি, মানে কি? পাগল একটা বাচ্চা, পাগল, বাচ্চা তো করে সবসময়। অলওয়েজ সিইং ভিশনস অ্যান্ড দ্য রেস্ট, উল্টো পাল্টা চিন্তা ভাবনা, যখন তখন যা বলে, ওই দেখ মা, দেখ ওই দেখ ওইখানে মা রয়েছে, যা থাকুস তাকে দেখি নেই যুক্তি কো এর মধ্যে। বলে দেখ না মা, তোকে দেখ জড়িয়ে ধরেছে, দেখ, হ্যাঁ ফাও কথা বলে, এগুলো মানবো না কিন্তু তিনি বলতে। অ্যান্ড আই হেটেড ইট, আমি ঘৃণা করতাম এইটাকে। দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, আমিও মাকে মেনে নিয়েছি। পৃথিবীতে মাকে মেনে নেবেন এমন লোক কম আছে। 5 দিন সময় লাগবে মাকে মেনে নিতে। 5 দিন জাস্ট মন্দিরে যেতে হবে, আসতে হবে, মায়ের দিকে তাকিয়ে থাকতে হবে, ডেফিনেট স্কিম অফ মাদার ওয়ার্শিপ বুঝতে পারবে। কিছুই নেই এর মধ্যে। ক্লিয়ার করতে পারলাম? এখান থেকে যে বাংলা মানেগুলো তোমরা যারা অনলাইন ক্লাসেস করো তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো, আর তোমরা পাশে দেখতে পাচ্ছ। আর আজকে আমরা বুঝবো যে তোমাদের ক্লাস 11-এ প্রশ্ন কিভাবে আসে, ক্লাস 11-এ প্রশ্ন কেমন করে দেবে। শুধু কি এমসিকিউ মানে এমসিকিউ? আমি প্রত্যেকটা জায়গা থেকে 10টা করে করব, কিছু কাজ দেব, কিছু তোমাদের করতে দেব, এখানে করাবো, কিছু বাড়ির কাজ থাকবে। আমি দেখে নিই সবার কাছে জেরক্স আছে, এবং যেই কবিতা থেকে আজকে আমরা এমসিকিউ বা কোশ্চেন অ্যান্সার সলভ করছি সেই কবিতার নাম কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। নাকি আজকের দিনটা তোমাদের সময় দেব, পরের দিন করব? হ্যাঁ চলো এক কাজ করো, তোমরা সবাই এই কবিতাটা যারা নতুন ভর্তি হচ্ছ আরেকটা দিন সময় দিলাম, গ্রুপে অ্যাড হয়ে নাও, কবিতাটা বাড়িতে ভালো করে দেখে নেবে, তারপরের দিন আমরা এটা সলভ আউট করবো। বাড়িতে একা একা করে নিয়ে আসতে পারো সবটাই, কোনো সমস্যা নেই। তার আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, চলো।